এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দিয়ে তারা এই নিউ মিডল ইস্টের যে কাজ সেটা এখন পুরোভাবে চালু করতে চাচ্ছে এবং এটার যে গ্রুপ এটা তারা দিতে চাচ্ছে। ইসলামিক খিলাফত ব্যবস্থা ছিল যেটা বিশ্ব ব্যবস্থার মধ্যে একটা বিগ প্লেয়ার ছিল, ওইটা ডিক্লাইন করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা এগ্রেসিভলি ওয়ার্ল্ড অর্ডার বা ওয়ার্ল্ড পলিটিক্স এর মধ্যে ঢুকে। আর যেটা যে ওয়ার্ল্ড অর্ডার ফ্রান্স এবং ব্রিটেন ডমিনেট করতো, এটা ফ্রান্স এবং ব্রিটেনকে সাইডলাইন করে আমেরিকা সেটাকে সর্ট অফ ইসার্ভ করে। নাও আমেরিকা অ্যাজ এ আইডিওলজিক্যাল সুপার পাওয়ার they said যে এরকম চলতে পারে না, we need a new way of dominating and maintaining the world। এই ওয়ার্ল্ড স্টেবিলিটি এটা ডোনাল্ড ট্রাম্প ইনহেরিট করেছে বাইডেন থেকে, আর বাইডেন ইনহেরিট করেছে ডিপ স্টেট আমেরিকা। Middle East ruler, as you named, bin Salman, King Abdullah, Sisi from Egypt, they're using this as a bargaining chip. আমরা যেভাবে প্রতিনিয়ত বলে আসছি, ফিলিস্তিন দখলমুক্ত হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুকে বিজয় বলা যাবে না। আমার সুন্নাহ হচ্ছে যে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ একটা দরজা করেন যেখানে কোনো দরজাই ছিল না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته। স্বাগত জানাই আমাদের আজকের আপসীন বার্তায়। আপসীন এমন একটা স্পেস যেখানে আমরা দেশ ও দেশের বাহিরের বিভিন্ন সমসাময়িক সোশ্যাল, পলিটিক্যাল এবং ইকোনমিক বিভিন্ন ব্যাপারে আলাপ করে থাকি এবং সেই ব্যাপারগুলোতে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে মন্তব্য করার চেষ্টা করি। তো আজকে আমাদের সাথে আছে জনাব আব্দুল বাকি নাহিল, হি ইজ ওয়ান অফ দ্য রেগুলার আমাদের এই প্ল্যাটফর্মে। স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে। জাযাকাল্লাহু খাইরান, থ্যাংক ইউ এন্ড টু ইউর অডিয়েন্স ফর ইনভাইটিং মি টু স্পিক অন। বারাকাল্লাহু ফিক, আপনার সময়ের জন্য। তো দর্শক, আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে সম্প্রতি আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প বিকেম ইউএস প্রেসিডেন্ট। তো ওনার মধ্যপ্রাচ্যের মিডল ইস্ট নিয়ে ওনার একটা পরিকল্পনা আছে এবং আমেরিকা তার ফরেন পলিসি সেটা রিভিউ করতেছে। সো উইল গো লিটল বিট ডিপ এই প্রসঙ্গে। তো এটা ব্যাপারটা হয়তো আমরা চারটা অ্যাসপেক্ট থেকে আলোচনা করব। প্রথমে হচ্ছে যে নতুন মধ্যপ্রাচ্যের জন্য আমেরিকার যে পরিকল্পনা আমেরিকা লেই ডাউন করতেছে সেই ব্যাপারে। দ্বিতীয়ত, আমরা যে নর্মালাইজেশনের কথা শুনতেছি সেই নর্মালাইজেশনের আগে ইসরায়েলের কি পরিকল্পনা আছে ফিলিস্তিন as in ওয়েস্ট ব্যাংক এবং গাজার ব্যাপারে। তৃতীয়ত, নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনার আয়তায় আরব বা এই জিওপলিটিক্যাল এই অঞ্চলের মুসলমান শাসকদের সাথে আমেরিকার কি ধরনের চুক্তি হবে এবং তাদের কি ভূমিকা থাকবে এখানে। ফাইনালি হয়তো আমরা wrap up the discussion আমরা এখানে আলাপ করবো অ্যাজ মুসলিমস গ্লোবালি আমাদের এই ব্যাপারে কি করা উচিত। সো ফার্স্ট অফ অল আমি যদি আপনাকে বলি, আপনার সাথে ডিসকাশন স্টার্ট করি যে এই ব্যাপারে যে আমরা জানি ডোনাল্ড ট্রাম্প ইজ মেকিং লট অফ নয়েজ নিয়ে মধ্যপ্রাচ্যের ব্যাপারে অনেক কথা বলতেছেন যে আমেরিকা শুড ওন গাজা, আমেরিকা শুড টেক ওভার গাজা। এখানে তারা একটা রিভিয়ারের মতো একটা প্রজেক্ট করবেন এবং এখানে গাজাবাসীদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে এবং তাদের এখানে ফেরত আসার কোনো প্ল্যান বা তাদের কোনো সেই অধিকার থাকবে না। সো জাস্ট স্টার্টিং অন ফ্রম দিস পয়েন্ট যে আমেরিকার এই ব্যাপারে কি প্ল্যান আছে বা কি পরিকল্পনা আমেরিকার আছে। আই থিঙ্ক এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। নিউ মিডল ইস্ট নিয়ে যে আমেরিকার পরিকল্পনা, এই বিষয়ে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্করা ব্রুকলিন ইনস্টিটিউটের মধ্যে কিছু ইনফরমেশন তারা রিলিজ করেছে কিছু আর্টিকেলসগুলোর মধ্যে। বাট যারা রাজনীতি বা ইন্টারন্যাশনাল রাজনীতি যারা ফলো করেন তারা হয়তো জানবেন যে ফিউ লাস্ট কনজিকিউটিভ আমেরিকান প্রেসিডেন্টসরা নিউ মিডল ইস্ট বলতে একটা শব্দ তারা প্রায় ব্যবহার করে আসছে যে একটা নিউ মিডল ইস্ট দরকার, একটা মিডল ইস্টকে নতুনভাবে সাজানো দরকার, এটাকে রিফ্রেম করা দরকার। এবং এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দিয়ে তারা এই নিউ মিডল ইস্টের যে কাজ সেটা এখন পুরোভাবে চালু করতে চাচ্ছে এবং এটার যে গ্রুপ এটা তারা দিতে চাচ্ছে। এটা হয়তো অনেকে জানেন না যে নিউ মিডল ইস্ট প্রজেক্টটা কি আমেরিকার, এখানে তারা কি করতে চাচ্ছে আর এটার ফলাফল কি হবে মিডল ইস্টের জন্য, আমেরিকার জন্য এবং মুসলমান উম্মার জন্য। সো ইনশাআল্লাহ এটার একটা ব্যাকগ্রাউন্ড আমি প্রথমে দেওয়ার চেষ্টা করবো যে এই নিউ মিডল ইস্ট প্রজেক্টটা কি। আমরা এর আগে একটা পডকাস্ট করেছিলাম এই ফিলিস্তিন নিয়ে লাস্ট, যেটা আমি এটার মধ্যে একটু এটা বিষয়ে একটু আলোচনা করেছি, বাট এটা সাউন্ড হতে ভালো ছিল না। সো আমি কিছু জিনিস রিপোর্ট করবো আর কি এখানে। The last American Secretary of State ব্লিংকেন যখন মিডল ইস্ট ভিজিটে যায় গাজা গণহত্যার মধ্যে, তার একটা ভিজিটের মধ্যে সে বলে যে এই অঞ্চল
একটা রদবদলের মধ্যে যাওয়া দরকার, যেটা গত 100 বছর হয়নি। আর এটা হলে এই অঞ্চলের মধ্যে স্টেবিলিটি আসবে। এটা দ্বারা সে বোঝাতে চাচ্ছিল যে সাইক-পিকট এগ্রিমেন্ট যেটা ছিল 1916 ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের দ্বারা, যে এগ্রিমেন্টের মাধ্যমে তারা মিডল ইস্ট এবং ওই অঞ্চলকে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে ভাগাভাগি করে নেয়। সো ফর এক্সাম্পল ইজিপ্ট, সিরিয়া, আলজেরিয়া, মরক্কো, এই অঞ্চলগুলা ফ্রান্সের অধীনে চলে আসে তাদের কলোনির আন্ডারে, এবং সৌদি আরবিয়া, ইরান, ফিলিস্তিন, ইরাক, এই অঞ্চলগুলা চলে আসে ব্রিটেনের অধীনে। আর ওই সাইক-পিকট এগ্রিমেন্ট থেকে বিশ্বের মধ্যে একটা নতুন বিশ্ব ব্যবস্থার সরফ আবির্ভাব হয়। কারণ একই সময়ে যে ইসলামিক খিলাফত ব্যবস্থা ছিল, যেটা বিশ্ব ব্যবস্থার মধ্যে একটা বিগ প্লেয়ার ছিল, ওইটা ডিক্লাইন করে এবং আই থিঙ্ক উইদিন 1 ডেকেড সেটা বিলুপ্ত হয়ে যায়। সো ওই সাইক-পিকট এগ্রিমেন্টের পর থেকে বিশ্বের মধ্যে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার এবং নতুন একটা ওয়ার্ল্ড ম্যাপ সৃষ্টি হয়। আর এটা কন্টিনিউ করে আনটিল নাও obviously সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা এগ্রেসিভলি ওয়ার্ল্ড অর্ডার বা ওয়ার্ল্ড পলিটিক্সের মধ্যে ঢোকে। আর যে ওয়ার্ল্ড অর্ডার ফ্রান্স এবং ব্রিটেন ডমিনেট করত, এটা ফ্রান্স এবং ব্রিটেনকে সাইডলাইন করে আমেরিকা সেটাকে সরফ ইসহাব করে নেয়। নাও আমেরিকা যেটা ইনহেরিট করে যে ওয়ার্ল্ড অর্ডার বা যে ওয়ার্ল্ড ম্যাপ, এটা ডিজাইন করা ছিল ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের দ্বারা। আর যদিও আমেরিকা এই ওয়ার্ল্ড ডমিনেন্সে আসে, আমেরিকা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়। দেখা যায় যে প্রত্যেকটা অঞ্চলের মধ্যে যে শাসকরা রয়েছে, যেগুলো ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা রয়ে গেছে, তাদের লয়্যালটি রয়ে গেছে আইদার ফ্রেঞ্চদের প্রতি অথবা ব্রিটিশদের প্রতি। সো আমেরিকা যারা শুরু করলো, আমেরিকা এই প্রত্যেকটা দেশের মধ্যে কাউন্টার করার মাধ্যমে ব্রিটিশ এজেন্ট এবং ফ্রেঞ্চ এজেন্টদেরকে উৎখাত করা শুরু করলো, আর এখানে নিজেদের এজেন্টদেরকে বসানো শুরু করলো। ফর এক্সাম্পল আমেরিকা সেটা করছে ইজিপ্টের মধ্যে করে Gamal-Abdel Nasser and all this Mubarak and Sisi, they're all American puppets, we know. সেম তারা করছে ইরানের মধ্যে। ইরানের শাহ রেজিম অ্যাকচুয়ালি ছিল ব্রিটিশ এজেন্ট, আর খোমেনি ইনফ্যাক্ট খোমেনি পাওয়ারে আসে আমেরিকার সাহায্যে। And there is documented evidence for that. So America throughout last 60-70 years তারা মানে অনেক ধরনের অপারেশন করতে হয়, যেখানে ওই অঞ্চলগুলোর মধ্যে থেকে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ এজেন্ট সরকারদেরকে সরিয়ে ওইখানের মধ্যে তাদের নিজস্ব এজেন্ট গভর্নমেন্ট গুলাকে স্থাপন করে। তারপরে দেখা যায় যে যদিও এটা ওই প্রসেসটা কিন্তু অনেক ব্যয়বহুল, অনেক টাকা পয়সা দিয়ে এদেরকে মানে বদলাতে হয়, তারপরে বিলিয়ন্স অফ ডলার্স তাদের উপরে ঢালতে হয়, প্রতিনিয়ত তাদেরকে দিতে হয়, দিয়ে তাদেরকে টিকিয়ে রাখতে হয়। বাট সামটাইম কি হয় যে ওই অঞ্চলের মানুষেরা ফেড আপ হয়ে তাদের সরকারকে যখন আবার উৎখাত করে, তখন দেখা যায় যে অনেক কষ্ট করে তারা একটা এজেন্টকে এখানে প্রতিস্থাপন করেছে, বাট ওইটাকে আবার মানুষ সরাই দিয়েছে। তারপরে আবার দেখা যায় যে হয়তো ব্রিটিশ লিনিয়েন্ট অথবা ফ্রেঞ্চ লিনিয়েন্ট বা অন্য কোনো কলোনিয়ালিস্টদের প্রতি লিনিয়েন্ট কোনো শাসক চলে আসে। নাও আমেরিকা as a ideological superpower, they said যে এরকম চলতে পারে, we need a new way of dominating and maintaining the world order. Because এটা হয়তো এই ধরনের কন্ডিসিভ না ইকোনমিক্যালি as well as আপনার যত ধরনের লবিং করা লাগে এই ধরনের রেজিমগুলি চেঞ্জ করার জন্য, it becomes very heavy project wise and economically as well. It's very heavy to run, so they probably think that this is not very feasible. তারা যে ওয়ার্ড ইউজ করে, তারা ওয়ার্ড করে স্টেবিলিটি। তোরা বলে দিস ইজ নট স্টেবল, এখানে স্টেবিলিটি নাই। নাও যখন তারা স্টেবিলিটি ওয়ার্ড ইউজ করতেছে, তারা কিন্তু ডিকশনারির মিনিং বলতেছে না, একটা পলিটিক্যাল মিনিং আছে। স্টেবিলিটি বলতে তারা বুঝাইতেছে যে এখানে ওই শাসকদেরকে ধরে রাখা এবং তারা তাদের ইন্টারেস্ট সার্ভ করার যে মানে মেইনটেনেন্স বা বেনিফিট, ওইটা সবসময় কন্টিনিউয়াস থাকে না, ওইটা ডিসরাপ্ট হয়ে যায়। সো প্রত্যেকটা দেশে বা অঞ্চলে আমেরিকার 3টা ইন্টারেস্ট রয়েছে। প্রথমত হচ্ছে ইকোনমিক ইন্টারেস্ট, যে ওই অঞ্চল থেকে খনিজ সম্পদ যেগুলো আছে, মিনারেল যেগুলো আছে, তেল যেগুলো আছে, স্বর্ণ যেগুলো আছে, এগুলা যেন তারা
সহজ মূল্যে অ্যাক্সেস করতে পারে এবং এগুলোর জন্য ট্রান্সফার আমেরিকার মধ্যে সবসময় কন্টিনিউয়াস থাকে। সেকেন্ডলি লেবার মার্কেট যেন সবসময় ফ্রি থাকে এবং অ্যাক্সেসিবল থাকে আমেরিকার কাছে। অ্যান্ড থার্ডলি যে ফ্রি মার্কেট এক্সপ্লয়টেশন অফ দ্য মার্কেট ওই কান্ট্রিগুলোর মধ্যে যখন যেন ওপেন থাকে তাদের জন্য, দ্যাটস দেয়ার ইকোনমিক ইন্টারেস্ট। আর এইটা মানে এটার দারোয়ান হিসাবে কাজ করে এই এজেন্ট, রুলার, মিলিটারি জেনারেল গুলা থাকে। তারা যদি পড়ে যায় বা তারা যদি বদলে যায় তাহলে একটা ডিসরাপশন চলে আসে ওই অঞ্চলে। এটাকে তারা বলতেছে এখানে স্টেবিলিটি নাই, থাকতেছে না। স্টেবিলিটি বলতে তারা এত বুঝেছে না যে ওই অঞ্চলের মানুষের জন্য মানে স্টেবিলিটি নাই, Not affiliate stability in terms of তাদের প্রজেক্টের ক্ষেত্রে। তাদের প্রজেক্টের। সো দিস ইজ দ্যার ইকোনমিক ইন্টারেস্ট। ইকোনমিক ইন্টারেস্টের মধ্যে স্টেবল মানে স্মুথ রানিং চলতেছে না। সেকেন্ড যেটা বলতেছে তারা যে এখানে রাজনৈতিক প্রভাবের স্টেবিলিটি থাকতেছে না। যদি শাসক পড়ে যায়, নতুন রেজিম আসে, তাহলে তাদের রাজনৈতিক যে ইনফ্লুয়েন্স রয়েছে ওই অঞ্চলে, ওই দেশের মধ্যে, এটা থাকতেছে না। তৃতীয়ত হচ্ছে ওইখানের মধ্যে আইডিওলজিক্যাল স্টেবিলিটি তারা চায়। প্রত্যেকটা অঞ্চলের মধ্যে আইডিওলজিক্যাল থ্রেট যেন তাদের মধ্যে না আসে। ফর এক্সাম্পল মিডল ইস্টের মধ্যে এইটা দিজ আর আরব কান্ট্রিজ এবং এখানের মধ্যে মেজরিটি মুসলমান এবং তারা ইসলামের মধ্যে তাদের মানে গোড়াপত্তন হয়েছে এবং তারা দে আর রুটেড ইন ইসলাম। এই অঞ্চলের মানুষরা ইসলামের মধ্যে ফিরে যেতে চায়। সো এই অঞ্চল থেকে একটা ইসলামিক আপরাইজিং হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা এটা দেখেছি প্রতি ডেকেডের মধ্যে, লাস্ট আরব স্প্রিং থেকে দেখেছি। সো এটা হচ্ছে আমেরিকার জন্য একটা আইডিওলজিক্যাল, আদর্শিক একটা থ্রেট। সো এটাও যেন না হয়। ফর এক্সাম্পল ল্যাটিন আমেরিকার মধ্যে তাদের একটা আইডিওলজিক্যাল থ্রেট আছে, যেখানের মধ্যে সমাজতন্ত্রের একটা প্রভাব আছে। ওইখান থেকে যেন সমাজতন্ত্র বা কমিউনিজমের আবার আবির্ভাব না ঘটে। সো ওই এরিয়ার মধ্যে তাদের আইডিওলজিক্যাল ইন্টারেস্ট হইতেছে। এখানে যেন অ্যান্টি আমেরিকান বা অ্যান্টি ওয়েস্টার্ন কোনো আপরাইজিং না হয়, যা তাদের এজেন্ট শাসকদের উপর প্রভাব বিস্তার করবে, যে তাদের ইকোনমিক যে বেনিফিট সেটাকে ব্যাহত করবে। সো আমেরিকা তাদের ইকোনমিক ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট এবং আইডিওলজিক্যাল ইন্টারেস্টকে যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে, এর জন্য একটা স্থায়ী একটা সিস্টেম চায়। ওই স্থায়ী সিস্টেমকে তারা বলতেছে যে স্টেবিলিটি। আর এটা হইতেছে ব্রিটেন এবং ফ্রান্সের যে ফর্মুলা ছিল ওয়ার্ল্ড ডমিনেন্স রাখা বা মেনটেন করা, ওইটা থেকে ডিফারেন্ট। তারা ভাবতেছে যে একটা ব্যক্তিগতভাবে একটা এজেন্ট সরকারকে ধরে রাখা ভেরি মাচ এক্সপেন্সিভ, এটা কোনো স্থির কোনো ইয়ে না, ইটস নট স্টেবল অ্যাজ ওয়েল। রাদার দেন লুকিং এট ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট, তারা দেখতেছে অঞ্চল ভিত্তিকভাবে কীভাবে অঞ্চলগুলোকে স্থায়ী করা যায়, স্টেবিলাইজ করা যায়, তারা স্টেবিলিটি করা যায়। আর এটার পার্ট হইতেছে নিউ মিডল ইস্ট প্ল্যান। ওকে, মিডল ইস্ট প্ল্যান হইতেছে এটার মধ্যে পড়ে আর কি। ডিসি। সো এই মিডল ইস্টের প্ল্যানের যে কথা বললেন আপনি, নিউ মিডল ইস্ট প্ল্যানের কথা, হাউ ডু দে এনভিশন দিস? তারা কি চায় এই অঞ্চলের মধ্যে থেকে? অবভিয়াসলি আপনি এক্সপ্লেইন করছেন যে তাদের তিনটা ইন্টারেস্ট। সো হোয়াট ইজ দিস নিউ প্রজেক্ট? এই নিউ মিডল ইস্টের মধ্যে কি স্থাপনা করার চেষ্টা করতেছে, কি ধরনের চেঞ্জ তারা ব্রিং অ্যাবাউট করতে চাইতেছে এখানে? দ্যাটস ভেরি গুড কোয়েশ্চেন। সো আমরা যদি দেখি গত কয়েক দশকের মধ্যে আমেরিকা কিন্তু মিডল ইস্টের মধ্যে অনেকগুলা যুদ্ধের মধ্যে জড়ায় পড়ছিল। সো ইরাক ওয়ার ফর এক্সাম্পল 1993 ইরাক ওয়ার সাদ্দামের সাথে তারা জড়াইত হয়েছিল, বিকজ ইরাক কিন্তু অরিজিনালি ব্রিটিশ কলোনি ছিল। সো তারা ডাইরেক্ট করতে পারেনি, সো ডাইরেক্ট তারা যুদ্ধে যাইতে হয়েছিল ব্রিটিশ ইনফ্লুয়েন্স সরানোর জন্য। 2003 ওয়ারের মধ্যে ইরাকের মধ্যে তারা অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডমিনেন্স নিয়ে আসে। আফগানিস্তানের মধ্যে তারা ফিজিক্যাল ডমিনেন্সে নিয়ে আসতে হয়েছে 2001 যুদ্ধের মাধ্যমে। এবং 2011-এর যে আরব স্প্রিং, এটা থেকে দেখা গেছে যে ওই এরিয়ার মধ্যে স্টেবিলিটি বলতে চারা যেটা বুঝাইতেছে আমেরিকান ইন্টারেস্ট কোনো ডিসরাপশন ছাড়া চলা, এটা তারা দেখতে পারতেছে না। এবং ফর এক্সাম্পল মুবারককে 30 বছরের পর সরিয়ে দেওয়া হয়েছে। ওইখানের মধ্যে পরে মুরসিকে সরিয়ে সিসিকে আনা ওয়াজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড অলসো অনেক ব্যয়বহুল ছিল। সিরিয়ার মধ্যে ফর এক্সাম্পল আপরাইজিং চলছে। সো ইটস লাইক তারা এক জায়গায় একটা স্টেবিলিটি নিয়ে আসে, আরেক জায়গায় একটা শুরু হয়ে যায়। তো সো প্রথম তাদের যে প্রজেক্ট ছিল যে এই অঞ্চলকে ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের বলয় থেকে বের করে আমেরিকান বলয়ে নিয়ে আসা। এখন দ্বিতীয় ধাপে হইতেছে যে এখন এটা আমেরিকান বলয়ের মধ্যেই আছে, এখন আমেরিকান সিস্টেমে চলবে।
ওল্ড সিস্টেমে না। এটাই ব্লিংকেট বলতেছিল যে এই অঞ্চল একটা রদবদলের মধ্যে যাইতে হবে, যেটা কত 100 ইয়ার্সও হয় নাই। আর এটা আসলে এই অঞ্চল স্টেবিলিটি এনজয় করবে। এবং প্রেসিডেন্ট বাইডেন সে গাজা কনফ্লিক্টের একটা কনটেক্সটে বলতেছিল যে এই যে ইস্যু, গাজা ইস্যু, এটা যদি আমরা মানে অতি সত্বর এটাকে রিজলভ না করতে পারি, তাহলে এই অঞ্চল স্টেবিলিটি এনজয় করতে পারবে না। নাও আমরা এই ডিসকাশন কন্টিনিউ করবো। আপনি যে প্রশ্ন করছেন এই স্টেবিলিটি দিয়ে তারা কি বোঝাইতে চাচ্ছে, বাট এর আগে আমাদের একটা ভিডিও আছে, আমি এই ভিডিওটাকে আমরা লেটস ওয়াচ দিস ভিডিও। একটা কিওয়ার্ড আমি আপনাকে বলবো বা আমাদের দর্শকদের বলবো খেয়াল করার জন্য যে কতবার এই ভিডিওর মধ্যে স্টেবিলিটি ওয়ার্ড এটা আসে। If you didn't have the October 7th catastrophe, and it was a horrible catastrophe, then probably you wouldn't be talking about that. But the only thing I can say is this is going to bring stability and peace to the Middle East. Yes, first, I truly believe because of those challenges that we have to face, like I see something like to take us across the finish line to bring stability, peace, and prosperity to all of us. And with the United States being in control of that piece of land, a fairly large piece of land, you can have stability in the Middle East for the first time. And the Palestinians, or the people that live now in Gaza, will be living beautifully at another location. They're going to be living safely. They're not going to be killed, murdered, and having to leave every 10 years. We don't want to see everybody move back and then move out in 10 years. This is going on for 50 years, much more than that. We just want to see stability. That would be having us have that particular piece in that particular location, I think would show great stability and what would lead to great stability in the area for very little money, or very little price. And we wouldn't need selfies at all. That will be taken care of by others. And the investments are taken care of by others also. So for no investment, I mean, virtually no investment whatsoever, it would bring stability to the area and others can invest in it later on. But we're no rush on it. It's absolutely no. Interesting that we see how many time এখানে stability কথা বলা হয়েছে। Yeah, so I think one thing in politics, especially international politics এর মধ্যে, যখন তারা কিওয়ার্ড ইউজ করে, এটার একটা হিডেন মিনিং থাকে। এই জন্যটা পলিটিক্যাল প্লেয়ার্সরা এটার হিডেন মিনিংটা বোঝে। সো স্টেবিলিটি বলতে কি বোঝানো হইতেছে, এখানের মধ্যে যারা ইনভলভ পার্টিস তার মধ্যে এটার একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে। সাধারণ মানুষ মনে করতেছে, যেভাবে কিং অফ জর্ডান আব্দুল্লাহ বলছে, prosperity and peace. This is not what stability means. Prosperity is and peace for who? It's for America and for the agents. So as you can see, এই ওয়ার্ড স্টেবিলিটি এটা ডোনাল্ড ট্রাম্প ইনহেরিট করেছে বাইডেন থেকে, আর বাইডেন ইনহেরিট করেছে ডিপ স্টেট আমেরিকা থেকে। বিকজ তাদের ইন্টারেস্ট হইতেছে যে ওয়ার্ল্ডের মধ্যে স্টেবিলিটি রাখা, যেখানে আমেরিকান ইন্টারেস্ট কন্টিনিউয়াসলি ফ্লো করবে ডিফারেন্ট রিজিয়ন থেকে। সো মিডল ইস্টের মধ্যে এই স্টেবিলিটি তারা এনজয় করতেছে না এট দি মোমেন্ট, বিকজ ফর এক্সাম্পল লিবিয়ার মধ্যে গাদ্দাফি যাওয়ার পরে তাদের অয়েল প্রোডাকশন was very low and oil supply was very low. So until Haftar যাওয়ার পর্যন্ত they didn't have the same amount of oil production. So তারা এখানে স্টেবিলিটি নাই, বিকজ oil flow যেটা এনার্জি পাইতেছিল তারা পাচ্ছে না এটা। So what they want মিডল ইস্টের মধ্যে তারা, যেভাবে আমি বলছি যে ব্রুকলিন ইনস্টিটিউটের মধ্যে they released, তারা এই মানে তাদের প্রপোজাল রাখছে মিডল ইস্টের মধ্যে তারা একটা সিকিউরিটি কাউন্সিল নিয়ে আসবে। এই সিকিউরিটি কাউন্সিলের মেম্বার থাকবে, প্রপোজ মেম্বার হচ্ছে আমেরিকা, সে হবে হেড অফ দি অর্গানাইজেশন, ইসরায়েল, ইরান, সৌদি আরেবিয়া, তুরস্ক এবং রাশিয়া। ইন্টারেস্টিং। নাও রাশিয়াকে এখানে আনা হয়েছে জাস্ট টু শো এ ব্যালেন্স, এটা ওয়ান সাইডেড না, এটা ফর এভরিওয়ান। বাট রাশিয়া এখন হচ্ছে খুবই দুর্বল অবস্থা ইউক্রেন ওয়ারের পরে, যে যাই দেবে তাই নেবে এখন আমেরিকা। বাট এখন যদি সামটাইম তারা রাশিয়াকে আবার কিক আউট করে দিতে চায়, এটা আমেরিকার জন্য মোটেই মানে অসম্ভব কিছু না। নাও বাকি যে মেম্বার স্টেটগুলা, সৌদি আরেবিয়া, ইরান, তুরস্ক, চারটা মুসলমান দেশ এবং তার সাথে ইসরায়েল, তাদের এখানে ইন্টারেস্ট কি? এটা একটু পরে আসবো। বাট
তাদের কমন ইন্টারেস্ট হইতেছে যে তারা নিজেরা ওই অঞ্চলের মধ্যে থাকতে গেলে আমেরিকান সাপোর্ট তাদের লাগে, বিকজ তারা একে অপরের সাথে দ্বন্দ্বে আছে এবং তাদের নিজস্ব জনগণের সাথে তাদের একটা পলিটিক্যাল রাজনৈতিক একটা দ্বন্দ্ব আছে। মানুষ তাদেরকে ভালোবাসে না, তাদের যে রাজনীতি তাদের প্রতি মানুষের অনীহা আছে, অনাস্থা আছে। সো এর জন্য আমেরিকান বুটস অন দ্য গ্রাউন্ড লাগে। ফর এক্সাম্পল আমেরিকান মিলিটারি বেসিস সৌদির মধ্যে লাগে, টার্কির মধ্যে লাগে, ইসরায়েলের মধ্যে লাগে, এই রেজিমগুলোকে টিকিয়ে রাখার জন্য। সো এই কারণে they are all fine with this new Middle East project এবং the সিকিউরিটি কাউন্সিল যেটা তার কথা বলছে। সো এই সিকিউরিটি কাউন্সিলের কাজ কি হবে? এই সিকিউরিটি কাউন্সিলের কাজ হবে কেউ যদি ওই নিউ মিডল ইস্টকে কোনো চেঞ্জদের মধ্যে, কোনো পরিবর্তনের মধ্যে নিয়ে যেতে চায়, তখন এই সিকিউরিটি কাউন্সিল এটাকে ডিল করবে। জিসি না, এটাতে আমেরিকার লাভ কি? আমেরিকা বাইরে থেকে এটার মধ্যে ইনভেস্টমেন্ট করতে হবে না, বাইরের মধ্যে মিলিটারি পাঠাতে হবে না, বাইরে থেকে ডলার সাপ্লাই করতে হবে না। সৌদি ফাইন্যান্স করবে, ইসরায়েল মিলিটারি দেবে, অন্যান্যরা পলিটিক্যাল সাপোর্ট দেবে। নাও লেটস সে কোনো একটা দেশ, ফর এক্সাম্পল কাতার, যদি ডিসাইড করে যাচ্ছে আর অয়েল সাপ্লাই করবে না বা বিজনেস ডিল, ইকোনমিক ডিলের মধ্যে থাকবে না, মিডল ইস্ট কাউন্সিল, সিকিউরিটি কাউন্সিল কাতারকে দেখে না, সেখানে তার বিচার করে দেবে। ইউসি অবভিয়াসলি আমেরিকা তো উপরে আছে, ইউসি। সো এটা ইন্টারনালি স্টেবিলাইজড হয়ে গেল, এক্সটার্নালি না হলে, ইউসি। সো ইটস লাইক ভিতর থেকে এটাকে সেলফ রেক্টিফাই করে ফেললো। দিস ইজ মাচ মোর স্টেবিলাইজড ইন দ্য সাস্টেইনেবল, ইউসি। যদি এখানের মধ্যে কোনো পলিটিক্যাল আপরাইজিং হয়, বিকজ এই রেজিমগুলো চায় যে তাদের গদি থাক, তারা নিজেরাই সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে এই পলিটিক্যাল আপরাইজিংকে বন্ধ করে দেবে। সো নো মোর পসিবিলিটি অফ অ্যান আরব স্প্রিং এনিমোর। বুঝছেন? তারা এই যে যারা একজনের কাউন্টার পার্ট ছিল, ফর এক্সাম্পল সৌদি ইরান বা ইসরায়েল ইরান, তারা এখন একত্রে কাজ করবে যেন ওই অঞ্চলের মধ্যে কোনো পলিটিক্যাল আপরাইজিং না হয়, যে যেরকম আছে সেরকম যেন থাকে। সো ইট গোজ উইথ দেম, বিকজ দ্যাট সর্ট অফ তাদের নিজেদের গদিকে সলিডিফাই করে বা স্থায়ী করে। Okay, so seems like it's a win-win situation for America and the despots, the leaders of the Muslim world. Exactly. কিন্তু এখন চিন্তা করার বিষয় হচ্ছে যে what does this mean for people like from the people of Gaza? তাদের ব্যাপারে আপনার ইসরায়েলের কি প্ল্যান আছে? মানে এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার পরে বা এর আগে পর্যন্ত ফিলিস্তিনের যে মানুষ, তার ব্যাপারে ইসরায়েলের কি প্ল্যান? Also, maybe you can touch up on like globally, I mean, in this region, what does it mean for the general Muslim population? Yes, so এটা খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে যদি মিডল ইস্টের মধ্যে আমেরিকা স্টেবিলিটি চায় এবং মিডল ইস্টকে একটা অঞ্চল হিসেবে স্টেবিলাইজ করতে চায়, তাইলে যে গাজার মধ্যে ইসরায়েল যে যুদ্ধ শুরু করছে, এখানে মাসাকার শুরু করছে, বা গাজা যেটা করছে, ইসরায়েল যা করতেছে, এটার কিভাবে ওই প্ল্যানের মধ্যে যায়, বিকজ এবং ওয়েস্ট ব্যাংকে যে তারা নতুন নতুন জমি দখল করতেছে, নতুন বাড়িগুলি ভাঙতেছে, গ্রামের পর গ্রাম দখল করতেছে, what does this mean for these people, even for এই টেনশন যে হইতেছে? ইসরায়েল ওই গত 7 অক্টোবরের পর থেকে লেবাননকে আক্রমণ করেছে, ইরানের সাথে মোটামুটি এক ধরনের মিসাইল আদান প্রদান মানে অ্যাটাকের মধ্যে গিয়েছে, হুতিদের সাথে তার যুদ্ধে জড়িয়ে পড়েছে। সো দিস ইজ ট্রু। এবং আমেরিকা অরিজিনালি যখন ইসরায়েলকে ব্রিটেনের কাছ থেকে অ্যাডপ্ট করে, তখন তারা ইসরায়েলকে একটা মিডল ইস্টের স্টেবিলিটির প্রতি একটা বাধা হিসাবে রাখতো, যে এটার অস্তিত্ব একটা থাকে অঞ্চলে, ইসরায়েলের অস্তিত্ব একটা বাধা মিডল ইস্টের মধ্যে আমেরিকান স্টেবিলিটির জন্য, অথবা ইসরায়েল ওই জায়গার মধ্যে তাদের স্টেবিলিটিকে ডিস্টার্ব করতে পারে বা করে, এইভাবে তারা দেখতো। তাই অনেক তাদের এক সময় ইসরায়েলের প্রতি তাদের পলিসি ছিল যে ইসরায়েলকে গণ্ডির ভিতরে রাখতে হবে। সো ইসরায়েলকে আয়ত্তের মধ্যে রাখার জন্য তারা ইরানকে অনেক সময় মিলিটারি পাওয়ার এবং পলিটিক্যাল লেভারেজ দিত, সাউদিকে দিত। নাও অবভিয়াসলি ইসরায়েলের জন্য তারা দেখতে পারতো যে আমেরিকা যদি না চায় তাহলে ব্রিটেনের কাছে তারা যাইতে পারে, আবার ফ্রান্সের কাছে যাইতে পারে। যেহেতু আমেরিকা ইউক্রেন ওয়ারের মাধ্যমে রাশিয়াকে খুবই দুর্বল করে ফেলেছে এবং ব্রেক্সিটের মাধ্যমে ইউকে কে
তারা সাপোর্ট করছে ব্রেক্সিট থেকে বের হয়ে যাওয়ার জন্য, এভাবে ইউকে অনেক দুর্বল করে ফেলেছে। নাও ইসরায়েল নো যে মেইন বিগ বস হইতেছে আমেরিকা, এবং আমেরিকা বুঝতে পারতেছে যে ইসরায়েলকে একটা মানে ফুলি ফ্লেজ একটা টুলস হিসেবে ইউজ করলে এখান থেকে অনেক ফায়দা আসবে। অবভিয়াসলি ইসরায়েলের ইনফ্লুয়েন্স আছে আমেরিকান পলিটিক্সের মধ্যে দিয়ে। উইথ অল অফ দিস, ইসরায়েলের মানে কমপ্লেন ছিল আমেরিকার কাছে যে ইউ প্রমিসড আস এই ফুলি ফ্লেজ স্টেট, আমাদেরকে একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রের তোমরা স্বপ্ন দেখিয়েছ বা ওয়াদা দিয়েছ, অথচ আমাদের যে স্টেট এটা এখন আছে, যে রাষ্ট্রটা আছে, এটা আসলে একটা সাস্টেইনেবল রাষ্ট্র না বিভিন্ন কারণে। যেহেতু এটার খনিজ সম্পদ নাই, এটার একটা ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার নাই, এটা আশপাশের যে আরব রাষ্ট্রগুলো আছে তাদের উপরে নির্ভর করতে হয়, তাদের এই এনার্জি এবং পানি বেসিক জিনিসের জন্য তারা নির্ভর করতে হয় পার্শ্ববর্তী আরব রাষ্ট্রের লিডারদের উপরে, যারা কিনা তাদের শত্রু রাষ্ট্র হওয়ার কথা in the eyes of the Ummah. So they're saying that cannot stabilize Middle East and yet. এটা বেশি এখনই তুমি স্টেবিলাইজ করে রেখে দিলে পরে তো আমরা কিছু করলে পরে সিকিউরিটি কাউন্সিল আমাদেরকে ধরবে যে আমরা সিকিউরিটি কাউন্সিল। এই সিকিউরিটি কাউন্সিল এবং নিউ মিডল ইস্ট আসার আগে আমাদের একটা প্রপার স্টেট লাগবে। সো ইসরায়েল তারা তিনটা জিনিস চায় এখানে। কি চায়? প্রথমত তারা চায় যে একটা পিওর জুইশ রাষ্ট্র। আমি একটা এক্সাম্পল একটু পরে আসবো, বাট তাদের রিসার্চ থেকে তারা দেখছে যে ওয়েস্ট ব্যাংক এবং গাজা বাদ দিয়ে দিলেও যেটা দখলকৃত জায়গা যেটাকে ইসরায়েল তারা বলতেছে, ওই অঞ্চলের মধ্যে যে ফিলিস্তিনিরা আছে আর যে রেশিও আছে ইসরায়েলদের, আর ফিলিস্তিনি মুসলমানদের যে বার্থ রেট আর ইসরায়েলি জুজদের বার্থ রেট, এটা হইতেছে 3:1 দিয়েছি। তো তারা বলতেছে উইদিন 20 to 30 years এই ইসরায়েলি যে অঞ্চল এখানের মধ্যে 50-50 হয়ে যাবে, ফিলিস্তিনিয়ান মুসলিম এবং ইসরায়েলি জুজদের রেশিও 50-50 হয়ে যাবে। And they are saying it's not acceptable. So first of all, they have to find a way, গাজা ওয়েস্ট ব্যাংক বাদেও এই অঞ্চলের যে ফিলিস্তিনদেরকে কিভাবে এখান থেকে উৎখাত করা যায়, they need a way to do this. Otherwise তাদের পিওর জুইশ স্টেট থাকে না, because pure Jewish state থাকা তাদের is a big thing. Secondly, তারা চাইতেছে যে তাদের যে জমি, এই জমি is not big enough বুঝছে এটাকে রাষ্ট্র। ইনফ্যাক্ট গত টার্মস বলতেছিল যে it's a tiny narrow piece of land বুঝছে, এটার গ্রাউন্ড টার্মে আগে বলছিল। And in fact, nobody even considers Israel to be a state in terms of globally আর কি, মুসলমান তো মানেই না। So they said, we can't call it a proper state. We need a bigger land, bigger piece of land. That's তাদের greater Israel এর স্বপ্ন যেটা। So at least তারা কি চায়? তারা চায় যে লেবাননের যে অঞ্চল রয়েছে, লেবাননের অঞ্চলের মধ্যে সাউথ লেবাননের যে অঞ্চল, ওইটা তারা চায়। আর অবভিয়াসলি গাজা এবং ওয়েস্ট ব্যাংক মিনিমাম তারা ওই দিকে চায়। গোলান হাইটস এরিয়া, গোলান হাইটস তো অলরেডি আছে তাদের, দেখলে আছে, এটলিস্ট এতটুকু তারা চায়। Do you see? So it has to be a bigger state. এত কম ছোট জায়গা দিয়ে হবে না। And thirdly, তারা চায় যে normalization, recognition, internationally recognition, যেটা obviously আমেরিকার প্ল্যানের মধ্যে রয়েছে। Now, America or Biden administration, obviously he said যে আমি Jew না, but আমি না Jew না হইলেও আমি Zionist. So Biden যখন ইসরায়েল তাকে বলছিল যে you need to hold on এই Middle East plan, we need to sort this problem out because আমাদের ওয়াদা তুমি রাখো নাই, তখন they said okay, you got few months, এই সময়ের ভিতরে তোমরা যা করে নিতে হবে, sort this out. Do you see? Now there is a article এটা পাবলিশ হয়েছিল 7 অক্টোবর 2022-এ। ওকে, এক বছর আগে, এক্স্যাক্টলি এক বছর আগে 7 অক্টোবর 2023 যখন ফিলিস্তিনদের অ্যাটাক যখন করছিল, ওইখানে একটা ইসরায়েলি নিউজ পেপার, এটা নাম হইতেছে ইডিয়ট আখরোনাত, প্রনাউন্সিং কারেক্টলি, ওইখানে একটা এক্স আইডিএফ জেনারেল একটা আর্টিকেল পাবলিশ করে, আর সেখানে সে বলে যে the same thing they said. He said যে
আমাদের বার্থ রেটের যে রেশিও এটা দিয়ে উই উইল বি আউটনাম্বার্ড, 20-30 বছরের ভিতরে আমরা আউটনাম্বার্ড হচ্ছে। এবং সে বলে যে আই উইল নট বি সারপ্রাইজ যদি তখনকার প্রাইম মিনিস্টার হয় একজন ফিলিস্তিনি মুসলিম। And সে বলছে যে দিস ইজ নট সাস্টেইনেবল। তো তারপরে তারা সে একটা সিনারিও যে কিভাবে তাইলে আমরা এটার একটা মানে সমাধানে নিয়ে আসতে পারি। সো হি গিভস এ সিনারিও and he said what we need to do, আমরা মানুষদেরকে এমনিতে উৎখাত করতে পারবো না, মানুষকে উৎখাত করতে হইলে একটা যুদ্ধ লাগবে। এখন যদি যুদ্ধ এমনিতে ইরাক্ট না হয়, আমরা একটা যুদ্ধকে নিয়ে আসতে হবে, ম্যানুফ্যাকচার করতে হবে। এবং ইট ক্লিয়ারলি মেনশনস, এইটা অবভিয়াসলি ইসরায়েলি নিউজ পেপার, বাট এটাকে ট্রান্সলেট করে আল-কুদস আরাবিয়া পড়ে। ওকে, সো ইটস অ্যাভেলেবল। ওইখানের মধ্যে তারা এক্সপ্লিসিটলি 7 অক্টোবরের 2023 আগে, এক্স্যাক্টলি 1 বছর আগে তারা বলতেছে যে what we need, an example would be যে ইসরায়েল সাউথ লেবাননে হিজবুল্লাহর সাথে একটা যুদ্ধ বাধায়, ওইখানে ফিলিস্তিনি হামাস এবং অন্যান্য বাহিনীদেরকে মানে একটু প্রভোক করা যে তারা যেন এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে। আর এই যুদ্ধটিকে যত বড় করা যায় অঞ্চল ভিত্তিক, সেটা মানে যত বড় করে করা যায় এটা তারা ইসরায়েল করে। And obviously, you know, when you have a war, there's everything fair in the war. Do you see? Now, এখন যদি আপনি উৎখাত করতে চান, there is always a context behind it. যে ইসরায়েল নিজেদেরকে ডিফেন্ড করতেছে 7 অক্টোবরের কারণে। That is a right. Do you see? And that's a scenario ওই ex-IDF general 1 বছর আগে বলছে। Do you see? Now, it looks like তারা এই sort of plan Biden administrationের কাছে দিছে, Biden administration said no problem, go ahead. Yeah. Biden administration in fact নেতানিয়াহুকে বা ইসরায়েলকে বলছে তখন শেষের দিকে, সে বলতেছিল যে আমরা কোনো ফোর্স ডিসপ্লেসমেন্টের পক্ষে না। জিসি মানে ফোর্স না করে যদি ডিসপ্লেসমেন্ট করা যায় এই মানুষদেরকে, দেন ডু ইট। যেটা বাইডেন বলতেছিল যে গাড়িতে করে, লরিতে করে বা শিপে, জাহাজের মধ্যে বড় বড় মানুষদেরকে ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে দিয়ে ডোন্ট সেন্ড দেম। ডু ইউ সি? বাট ইফ ইউ ক্যান সেন্ড দেম, যে ফিলিস্তিনিরা যদি ফেড আপ হয়ে তারা এমনিতে চলে যায়, দেন দেয়ার ইজ নো প্রবলেম। ডু ইউ সি? Obviously, Israel, they don't mind that যদি forceful displacement as long as they got the green light from America. Do you see? And in fact, Donald Trump অফিসে আসার আগে কিন্তু তার নির্বাচনী প্রচারণার মধ্যে সে বলতেছিল যে get the job done. Sure, you will hear this, yeah? They say the table is taking too long. Why? Because we need to get on with the Middle East plan, new Middle East plan, get the job done. And ওই যে আমরা ভিডিও দেখলাম কিং আব্দুল্লাহর সাথে, তার বলছে গাজা নিয়ে নেবে, গাজার মধ্যে আসবে না, গাজা will become a area of Middle East. It all goes to the same thing. You see, Israel তার একটা দাবি আছে আমেরিকার কাছে, ওই দামি নিউ মিডল ইস্ট প্ল্যান এক্সিকিউট করার আগে আসতে হবে, ওকে, নর্মালাইজ করার আগে আসতে হবে। বুঝছেন? নাও বিন সালমান একটা ইন্টারভিউ দিছিল, আই থিঙ্ক 7 অক্টোবরের আগে, 60 মিনিটস এর মধ্যে। ওই জায়গায় তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমেরিকার মধ্যে সে দিছিল যে নর্মালাইজেশনের ব্যাপারে। সো ভেরি ডিপ্লোম্যাটিকলি বিন সালমান বলে যে ফিলিস্তিনি ইস্যু, প্যালেস্টিনিয়ান ইস্যু এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু। প্যালেস্টিনিয়ান ইস্যু বা প্যালেস্টিনিয়ান যদি রাইটস অধিকার দেওয়া হয় তাহলে আমরা এটা চিন্তা করতে পারি। সো এখানে সে নর্মালাইজেশনকে সে মানে ডিনাই করে নাই, রেজিস্ট্রেশন এটা করতে পারে না, বাট ভেরি ক্লেভারলি সে বলে নাই যে ফিলিস্তিনের আমরা একটা 2 স্টেট সলিউশন চাই। সে বলছে ফিলিস্তিন, মিনিং যেটা আরব রুলাররা দাবি করতেছে যে এই ফিলিস্তিনরা আমরা নিতে পারবো না, বিকজ এরা আসলে আমাদের দেশের মধ্যে তারা তাদের ইনফ্লুয়েন্স করে, মাইট বি আপরাইজিং পরে আমাদের মানুষটা আমাদেরকে স্বয়ং ফেরত দিতে পারে, আমরা তাদেরকে নিতে পারবো না। এখনো তারা বলতেছে জর্ডান, ইজিপ্ট, এরা তা বলতেছে যে না আমরা এই গাজার মানুষদেরকে নেব না, বিকজ দে আর রুটেড ইন ইসলাম। তারা যদি এসে ওই তাদের জনগণকে ইনফ্লুয়েন্স করে এখানে ইসলামিক একটা আপরাইজিং হয়, দেন তাদের গদির মধ্যে ফেলতে পারে। সো তারা বলতেছে যে বিন সালমান বা আরব বা ইউএই বলতেছিল যে হোয়াট উই নিড, যে ইসরায়েল সামহাউ এদেরকে ইয়ে করা, অ্যাসিমিলেট করা, এদেরকে মানে সিটিজেনশিপ দেয়া এবং বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের আন্ডারে এদেরকে নিয়ে আসা। আর এখানে যেন জেনেভা কনভেনশন এবং ইউএন কাউন্সিলের মতো মানে বিভিন্ন সংস্থার আন্ডারে এদের অধিকারকে প্রোটেক্ট করা হয়। সো এটা হচ্ছে তাদের শেষ অবস্থান আর কি, যে এতটুকু হয়ে গেলে অ্যাটলিস্ট তারা তাদের মুসলমান জনগণের কাছে মুখ দেখাতে পারবে
ইন্টারেস্টিং দেখা যাচ্ছে মানে বিশ্বাস করলে মনে হইতেছে যে মিডল ইস্টের যে রুলার as you named bin Salman, King Abdullah, Sisi from Egypt, they're using this as a bargaining chip. আপনি জানেন যে Saudi Arabiaতে you cannot run any kind of polls, you cannot do any public polls. If you do it, কেউ যদি এই ধরনের পোল চালানোর চেষ্টা করে কোনো ব্যাপারে, ধরেন না ফর এক্সাম্পল কেউ যদি বলতে চায় যে তুমি কি রাজ পরিবারকে accept করো না, there is no such polls you can run. Obviously this is quite controversial. আরো অনেক ধরনের simplistic কোনো পোল যদি আপনি ইয়াতে করতে চান, Internet is limited. yeah, exactly, ইন্টারনেটের মধ্যে, ফেসবুকের মধ্যে, anyway, any public arena, this is not allowed. But the only poll bin Salman had allowed in Saudi Arabia is to kind of, they done a poll amongst the সাধারণ জনগণের মধ্যে যে what percentage of the people supports the Palestinian cause, and he very tactfully done that আমেরিকাকে দেখানোর জন্য যে আমাদের দেশের predominantly মানে majority of our people, their hearts and mind is connected with the Palestinian people, so normalization is not so easy for us, and if you want us to আমাদেরকে যদি তোমরা ইনভলভ করতে চাও এর মধ্যে একটা প্রাইস আছে. So the reason আমি কনটেক্সটে নিয়ে আসতেছি এবং বলতেছি যে all of the Middle Eastern rulers, these despots, তারা এটাকে একটা বার্গেনিং চিপ হিসেবে ইউজ করতেছে. So I think that kind of brings us to the third segment, যেটা আমি বলছিলাম যে নতুন মিডল ইস্টের পরিকল্পনার আওতায় আরব বা আঞ্চলিক মুসলমান শাসকদের সাথে আমেরিকার কি ধরনের চুক্তি হইতে পারে বা কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে, বাট হোয়াট আর দে ডিমান্ডিং এন্ড হোয়াট আর দে উইলিং টু, অবভিয়াসলি আমেরিকা চাইতেছে যে তারা সেই বৃহত্তর ইসরায়েলকে নর্মালাইজেশনের যে রেকগনিশন সেটা দিবে, এবং ইন রিটার্ন হোয়াট দে আর আস্কিং ইন রিটার্ন, অবভিয়াসলি আপনি বলছেন যে প্রথমে দ্য নিউ মিডল ইস্ট প্ল্যান ইজ they get involved because of their own security. But if you can elaborate on this point, যে আসলে কি হইতেছে, তাদের সাথে কি ধরনের চুক্তি হইতেছে, তারা কি চাইতেছে, আমেরিকা কি চাইতেছে, in a bit more detail maybe. So America obviously যেহেতু একটা আদর্শিক সুপার পাওয়ার রাষ্ট্র, তার আমরা একটা ডিপ স্টেট বলতেছি, এটা ইনস্টিটিউশনালাইজ ডিপ স্টেট আছে. Exactly, yeah. So the policy makers, the real কল যারা বানায়, তাদের প্ল্যান করতেছে নিউ মিডল ইস্ট, স্টেবিলাইজিং মিডল ইস্ট, you see. So American vision for the world is more than a presidential term. Do you see? So আপনি দেখতে পারেন যে Democrats are probably more diplomatic when it comes to this, even though Biden এত diplomatic ছিল না when it comes to Israel. Very clearly they was called a genocide job, isn't it? He supported it. Now Donald Trump obviously সে কি করে, সে যে লাইক one of the brother, সে তার ভিডিওতে বলছিল যে তার অ্যানালিসিসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প লুকানো কথাগুলো জুড়ে জুড়ে বলে, ভিতরের কথাগুলা সে জুড়ে জুড়ে বলে ফেলে. Now Donald Trump or Biden by any president is not America. American deep states run deeper than a president. Definitely. Yeah. American deep state Bidenকে একটা টাস্ক দিয়েছিল, সমান টাস্ক ডোনাল্ড ট্রাম্প দিয়েছে. দ্য এম গোল হইতেছে মিডল ইস্টকে স্টেবিলাইজ করতে হবে, একটা সিকিউরিটি কাউন্সিল হবে, এরপরে আর কেউ কোনো দাবি দেওয়া করতে পারবে না. দ্যাটস আফটার দ্যাট শুধু আমেরিকান ইন্টারেস্টই সবচেয়ে ইম্পর্টেন্ট দিয়েছি. এর ভিতরে সাউদি চাইলে ডু ইট, ইসরায়েলকে চাইলে তোমার কাজ ছেড়ে নাও, বাট ইট হ্যাজ টু গেট অন দিয়েছি. অ্যান্ড দ্যাটস ওয়াই ডোনাল্ড ট্রাম্প তাকে এই টাস্ক দেওয়া হয়েছে. অ্যান্ড দেন তাই সে বলছে যে আমি অফিসে আসার আগে আই ওয়ান্ট দিস ডান দিয়েছি, হ্যাঁ, আমি আসার আগে সিজ ফায়ার করতে হবে, অ্যান্ড সে কিন্তু সিজ ফায়ার নিয়ে আসছে দিয়েছি. ইভেন দো সাইড দিয়ে বলি যে অনেকে মনে করছেন যে মুসলমানদের মধ্যে সিজ ফায়ার ওয়াজ এ উইন ফর the Palestinian. It wasn't actually, because by losing all the hostages ফেরত দিয়ে দিলে ফিলিস্তিনের হাতে কোনো বার্গেনিং চিপস নাই. Definitely. You see, then যেভাবে The war can be restarted. ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলছে all hell will break loose, because হোস্টেজটা নাই, কার কারণে তারা স্টপ করবে. Do you see? এবং এখন যারা সেটা ওপেনলি বলতেছে যে গাজা এখানে কিছুই নাই, অটোমেশন বলছে আমি এটা কিনে নেবো, এখন বলছে এটা কিনার তো কিছু নাই, নিয়েই নেবো. Do you see? The shameful thing is ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আমরা গাজা
আমরা নিয়ে নেব কোনো কষ্ট ছাড়াই। আর ফিলিস্তিনদেরকে অন্য জায়গায় পাঠানো হবে আরব কান্ট্রিগুলোর মধ্যে, ওইখানের মধ্যে ফিলিস্তিনদেরকে যে আবার রিহ্যাবিলিটেশনের জন্য যে ইনভেস্টমেন্ট পয়সা লাগবে ওইটা ওই অঞ্চলের সরকার আমেরিকার জন্য করবে। ওইখানের গাজাকে পুনরায় আবার এটাকে রিবিল্ড করার জন্য যে পয়সা লাগবে এটা সৌদি, কাতার, ইউএই দিতে হবে। সো ইনভেস্টমেন্ট ইভেন আমেরিকাও দেবে না, যার মধ্যে সব ইনভেস্টমেন্ট আরব গালফ কান্ট্রিজগুলো দেবে। এটা কন্ট্রোল করবে আমেরিকার জন্য ইসরায়েলি মিলিটারি। এবং এখানের মধ্যে যে ইনভেস্টমেন্ট থেকে যে ওয়াটারফ্রন্ট হাউসেস, ভিলাস যেগুলো থাকবে এগুলা বায়ার কে হবে, এগুলো আমেরিকা করবে। সো ইটস লাইক an utter shameful situation for the Muslims and the Arab rulers. Do you see? I mean, এর চেয়ে বেশি বিজ্জত তো কিছু নাই যে জায়গা আমাদের নিয়ে নিল, এটা মালিকানা তারও থাকবে, এখানের মধ্যে ফিলিস্তিনদের আসার কোনো সুযোগ থাকবে না। এটার মধ্যে করার আমরাই করে দিব, সব বিল্ডিং টিল্ডিং যা যত ইনভেস্টমেন্ট লাগে আমাদের পয়সা থেকে দেবো। মুসলমানদের আমেরিকার পকেটে দিতে হবে, প্রফিটে দিতে হবে। আর এটার দেখাশোনার দায়ভার বা রক্ষার দায়ভার থাকবে ইসরায়েল মিলিটারিদের হাতে, which also shows that ইসরায়েল হইতেছে তাদের একটা মিলিটারি ক্যাম্প ছাড়া আর কিছু না। আর এটা থেকে বিজনেস কারা করবে এটা তারাই নিয়ন্ত্রণ করবে। So this ceasefire was not actually in favor of the Palestinian. Of course তাদের জন্য এটা একটা ব্রেক দরকার ছিল, বাট আমরা যেভাবে প্রতিনিয়ত বলে আসছি ফিলিস্তিন দখলমুক্ত হওয়ার আগ পর্যন্ত কোনো বিজয় কোনো কিছুকে বিজয় বলা যাবে না। এটা কোনো বিজয় ছিল না বা কোনো লসও না এখানে। In for the same with ইসরায়েলের জন্য এটা লসও না, পরাজয় না, বিজয় না। Because they can just a pause, you see. And in fact, that may become with the like Donald Trump যেভাবে বলছে, বা নেতানিয়াহু যেভাবে বলছে that we will start the war again, and then আমরা যখন করবো এটা they're gonna come harder, you see. Now আপনি যেটা বলছিলেন যে আরব রুলাররা কি চায় বা ওই অঞ্চলের রুলাররা কি চায়, প্রথমত let's look at individual country. ইরান চায় যে এই কনস্ট্যান্ট যে দ্বন্দ্ব আছে সুন্নি স্টেটগুলোর সাথে, এই দ্বন্দ্ব থেকে যেন বের হয়ে আসতে পারে। ইসরায়েলের সাথে যে দ্বন্দ্ব এটা থেকে বের হয়ে যেন আসতে পারে। ইন্টারন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে যেন ইরান আসতে পারে। বিকজ ইরান কমিউনির শাসনামল থেকে সাংশনের মধ্যে দিতে চায়, সাংশন এবং ইরানিয়ান যে পপুলেশন তারা এই সাংশনের কারণে ফেড আপ। Do you see? And there are some of them are very westernized. তারা পুরো ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে থাকতে চায়, বাট তাদের ইরানের বিভিন্ন স্টান্সের কারণে সুন্নিদের সাথে বা ইসরায়েলের সাথে আমেরিকা তাকে কর্নার করে রাখছে। সো ইরান ওয়ান্টস স্টেবিলিটি ইন দ্য সেন্স মানে ভালো সম্পর্ক চায় গালফ সুন্নি মুসলমান স্টেটদের সাথে এবং ইসরায়েলের সাথে, এবং তারা যখন মানে একে অপরের সাথে মিলেমিশে তারা বাণিজ্য করবে, তাদের জনগণ খুশি হবে এবং ইরানিয়ান যে রেজিম এটা কন্টিনিউ করবে। And bit more acceptability in the global bit more acceptability, এবং মুসলিম যে সুন্নি রাষ্ট্রগুলো থাকে অ্যাটাক করবে না, ইসরায়েলও করবে না। সো ইটস লাইক দে হ্যাভ সেফটি and it is promised by the Security Council, obviously, because and Bin Salman actually last Donald Trump এর দৃষ্টি সময় সে দাবি করতেছিল যে I'm willing to make all the deal with America, তবে আমি NATO style security চাই। Yes, this is one of the conditions Bin Salman has, that যদি Saudi কখনো attacked হয় by any countries, America would defend it যে এটা আমেরিকার একটা প্রজেক্ট বা আমেরিকার একটা অংশ, আমেরিকা সেখানে ডিফেন্ড করতে হবে। That's one of the conditions. That's correct. So what is like NATO style? নেটোর মধ্যে যতগুলো দেশ আছে এর মধ্যে কেউ অ্যাটাক করলে every other NATO member has to be involved in that decision. So this is what Bin Salman been asking, JC. Obviously নেটোর মধ্যে সৌদিকে ঢুকানো যাইতেছে। Now what do you do? Middle East Security Council. So এখানের মধ্যে যদি ইরানকে অ্যাটাক করা হয়, সৌদি, ইসরায়েল, everybody else need to get involved. Do you see? তুরস্কর এখানে কি ইন্টারেস্ট? তুরস্ক নিজেদেরকে আরব বলে দাবি করতে পারতেছে না, তারা আবার মুসলমান, বা তারা ইসলামী খিলাফত থেকে নিজেদেরকে পৃথক করে নিয়ে আসছে। তাদের কুর্দের সাথে তাদের একটা দ্বন্দ্ব আছে। নাও যেটা তুরস্ক চায়, যে তুরস্ক চায় একটা অঞ্চলের সাথে তারা ইউর সাথে আসতে চাইছিল, পারে নাই, গ্লোবালাইজেশন পারে নাই। ইনফ্যাক্ট প্রথমে আমেরিকা কিন্তু চাইছিল তুরস্ককে ইউর মধ্যে ঢুকানোর জন্য, সো দ্যাট তুরস্ককে তারা একটা অঞ্চল ভিত্তিকভাবে ডিল করতে পারে। তুরস্ককে তারা ইন্ডিভিজুয়ালি ডিল করতে হয়েছে,
এখন তুরস্ককে তারা মিডল ইস্টে আনলে আলাদাভাবে তাকে নজর রাখতে হবে না। সো তুরস্কের জন্য একটা ফায়দা হয় যে তুরস্ককে আরবরা মানে ফোর হিসাবে দেখে না আর, অঞ্চলের মধ্যে মিডল ইস্ট অঞ্চলের মধ্যে ঢুকে গেল। দ্বিতীয়ত হচ্ছে ওই তুরস্কের যে একটা থ্রেট আছে, বিকজ এগেইন ইটস অ্যান এক্স খিলাফা স্টেট, ওইখানের মধ্যে যদি খিলাফতের একটা আবির্ভাব হয় তাইলে যে জাতীয় তুরস্ক সরকার এটা থাকবে না, তুরস্কের ন্যাশনালিজম যেটা কোয়াইট অলসো ডিপ্রুটেড, এটা থাকবে না। সো এটার মধ্যে এক ধরনের স্থিরতা আসে। এন্ড তৃতীয়ত এই মিডল ইস্ট সিকিউরিটি কাউন্সিলে আসার পর থেকে কুর্দিশ স্টেটের কোনো দাবি থাকতে পারবে না, which is a huge demand from Turkey, a concern as well. কুর্দিশরা সেপারেটিস্ট, কুর্দিশ স্টেট চাইতেছে যে এইটা এখন মিডল ইস্ট সিকিউরিটি কাউন্সিল এবং আমেরিকা এটাকে বলবে যে না, there is no change after that, যেটা হয়েছে এটাই। সো Turkey is very happy with that. And in fact তুরস্ক আসলে ইসরায়েলের অনেক কিছু করতেছে even now. Do you see? ইসরায়েল অবভিয়াসলি যখন সে গাজা, ওয়েস্ট ব্যাংক এবং তার একটা প্রপার রাষ্ট্র পেয়ে যাবে, নর্মালাইজেশন হয়ে যাবে এবং ফিলিস্তিনকে উৎখাত করে ইসরায়েল থেকে বের করে দেবে, তখন তার একটা পিওর জুইশ স্টেট হয়ে যাবে। অ্যান্ড দেন সবার সাথে হাত মিলিয়ে চলা, having holidays in Tel Aviv or going to Dubai for holiday, economic relationship, this would be flourishing for them. This and get acceptance, yeah? Just like মানুষ বলে গেছে যে আমেরিকা রেড ইন্ডিয়ানদেরকে কি করেছিল, বা white population এই অস্ট্রেলিয়ান নেটিভদেরকে কি করছিল, people will forget about Palestinians, do you see? And then you think about Australia and America একটা flourishing state হিসাবে. This is what Israel wants, do you see? Saudi Arabia, again, it doesn't want these constant nagging with Iran and there's a constant pressure, উম্মার কাছে constant pressure দেখানোর জন্য যে তারা ইসলামের গার্ডিয়ান, যে তারা মক্কা মদিনার গার্ডিয়ান। So there is a demand and expectation from Saudi Arabia and the rulers of Saudi Arabia. This is burdening. So they don't want that burden. এখান থেকে তারা রিলিফ চাইতে চায় যে ভাই sorted, is out of control now, এটা এখন স্থায়ী হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, এখন যেভাবে আছে চলতে হবে। We are not the guardian of Islam anymore. Do you see? আমরা একটা নেশন স্টেট, Saudi nation state, আমরা Saudi nation state হিসাবে কাজ করবো। Do you see? This sort of takes Saudi Arabia from this sort of picture that Muslim Ummah sees it, do you see? And rather তার সাথে তখন তাদের ন্যাশনাল একটা ডাইমেনশন এখানে নিয়ে আসতে পারে। Also there are threats from other countries in Saudi Arabia, security threat, and this is why all these military camps, bases in American military bases. So any threat comes from Iran is eliminated now, from any other like Yemen, হুতিদের কাছ থেকে none of this would come. এগুলো আসলে তখন ইসরায়েল, তুরস্ক, ইরান মিলে সৌদিকে সাহায্য করবে এটাকে ডিল করার জন্য। Sort of internal turmoil within Saudi, there are different groups of people. Even Saudi Prince bin Salman cited one of highly likely he will be assassinated. So he used this cause with America. Look, if you want us to normalize, it's my life at the line. Amar golar ki ar moddhe liner moddhe. Exactly. So if you want us to do it, the price is bigger. আমাকে এভাবে ডিফেন্ড করতে হবে, আমাকে এটা করতে হবে, আমাদেরকে আনলিমিটেড weapons এগুলি অ্যাক্সেস দিতে হবে। Another thing he also asked for that এই যে এই অ্যাসুরেন্সগুলি, it's not sufficient যে খালি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আসবে, he has to be from the Senate level, as in from the deep state, needs to assure all of this. Yes. So yeah. Exactly, and this is as you said before, that a win-win situation for both parties. Yeah. America will enjoy, as they said, their stability, the political, ideological, economic interest, এগুলো continuously flow করবে। So it's very good for America. কোনো সমস্যা হইলে ইন্টারনালি তাদের নিজের পয়সা, নিজের প্রচেষ্টায় এই দেশগুলো এগুলাকে সলভ করবে, আমেরিকা বাইরে থেকে কিছু করবে না। অ্যান্ড এর মাধ্যমে যে আরব রিজিয়নগুলা, যে মুসলমান সরকারগুলা, তারা তাদের গদিকে সলিডিফাই করবে। ইউ সি, আমাদের সমস্যা হতেছে ভাই যে আমাদের যে ইসলামের যে শত্রু, আমার ইসলামের শত্রুরা যারা, দেয়ার অনারলেস, তাদের নিজস্ব সম্মান বলতে, আত্মসম্মান বলতে কিছু নাই। জুইসিয়া তারা আজকে একটা কথা বলতে পারে, কালকে অন্য কথা বলে ফেলবে। জুইসি তাদের ওয়াদা রাখার কোনো ইয়ে নাই, অনার নাই। আমাদের নিজস্ব হলো যারা, এরা আরো নির্লজ্জ। তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় তাদের মাথায়, সেটা হচ্ছে গদি টিকিয়ে রাখা। জুইসিয়া
তো আরব রুলারদের এটাই মেইন, খোমেনি রিজিম বলেন বা আরব রিজিম বলেন, তুরস্ক রিজিম বলেন, তাদের দেশের আগে সবচেয়ে প্রায়োরিটি লিস্টে সবচেয়ে টপে হইতেছে যে তাদের গদি টিকিয়ে রাখা। ইটস নট লাইক আমেরিকা যে না, ইটস নট দ্য প্রেসিডেন্ট, It's the system. it's the system that America for next 100 years. It's not like that. It's been Salman for as long as he's alive. Yeah. So তাদের জন্য দিচ্ছে আমার গদি কতদিন টিকে থাকবে, এইটার প্রথমে গ্যারান্টি চাইতেছে তারা। And then obviously national interest. Do you see? You touched upon most of the things, and you আপনি আর কি ফ্রেমওয়ার্ক তো দিয়েছেন যে ইন জেনারেল কি চাইতেছে এখানে সবাই আরব লিডাররা অ্যাজ ওয়েল অ্যাজ আপনার আমেরিকার পক্ষ থেকে। যদি আপনি সংক্ষেপে কিছু বলতে চান, টু পার্টিকুলার স্টেট উইচ ইজ জর্ডান, ইজিপ্ট is very critical. তাদের সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলতে চান, then we'll move on to the next segment, inshallah. জর্ডান may be easy. জর্ডানের কোনো এখানে নাই, মানে সিগনিফিকেন্ট কোনো রোল নাই। জর্ডান আমেরিকার কমপ্লিট আয়ত্তের সাথে আছে, 26-এর মধ্যে আছে। জর্ডানের আর্মিকে আমেরিকান ফান্ড পায় প্রায় $1 billion তারা পায়। দুইসি এই আর্মি কিং আব্দুল্লাহকেও করে রাখে। সো অ্যাজ ইউ সো, যেটা মানে হিউমিলিয়েটিং যে সাক্ষাৎকার কিং আব্দুল্লাহ এবং ডোনাল্ড ট্রাম্প, এখান থেকেই বোঝা যায় যে কোন জায়গায় আছে জর্ডান। দুইসি there is nothing more to say. If you observe তার পশ্চার যদি লক্ষ্য করেন, তার বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করেন, তার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইজ টোটাল সাবমিশন। One thing maybe worth এখানে বলা যে জর্ডানের যে পপুলেশন আছে, কারেন্ট পপুলেশন, and vast majority of these are actually Palestinian refugees. এখন ধরেন এখানে যদি আপনি আরো Palestinian refugee অ্যাড করেন and they become a voice, that becomes a threat for Jordan. So that's something they probably concerned about. In terms of যে আমেরিকার যে সাবমিশন, সেখানে তারা জর্ডান একজন কিং আব্দুল্লাহ চায়না আর প্যালেস্টিনিয়ান রেফিউজিগুলা জর্ডানের মধ্যে আসে, কারণ তখন হয়তো তার পলিটিক্যাল যে স্থিতিশীলতা তার মধ্যে নড়বড় হয়ে যাবে। এজন্য জর্ডান এটা চাচ্ছে না। বাট এটা চাচ্ছে না এ কারণে না যে এখান থেকে একটা ইসলামিক রাষ্ট্র, এখান থেকে মুম্বাইলি তা জর্ডানের যে কিংশিপ সে থাকে না, এখানে রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে, যেভাবে সিরিয়ার মধ্যে রেজিম চেঞ্জ হয়ে গেছে। এবং সিরিয়ার রেজিম চেঞ্জ হওয়ার পর থেকে প্রত্যেক আরব রুলারের মধ্যে একটা চলে আসতেছে। সো তারা এই ভয় আছে যে আমেরিকা থাকবে কিনা, না এটা ভয় না, প্রথম ভয় হচ্ছে আমি থাকবো, এই ব্যাপার আছে। ইজিপ্ট সিমিলার, আই থিঙ্ক ওই গত কিং আব্দুল্লাহর ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার পরে একটা নিউজ বের হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ইজিপ্টের সিসির সাথে দেখা করবে, এবং ইজিপ্ট খুব মানে সিসি খুবই ভয়ের মধ্যে ছিল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার দেখা হোক। এই যে মিলিটারি জেনারেল, সে ডোনাল্ড ট্রাম্পের দেখার কথা শুনেই ভয়ে আছে যে কি কথা বলবে। এবং ডোনাল্ড ট্রাম্প আগেই বলতেছিল যে আমরা ইজিপ্টের সিসিতে কথা বলবো, বাট আমি 99% শিওর, 100% বলতে, আই এম কোটিং এক্স্যাক্টলি, সে বলছে যে আমি 100% বলতে পারতেছি না, বাট 99% শিওর যে আমি যাই চাই সেটাই হবে। So that tells you where Egypt stands. Do you see? I don't know if you remember the last Donald Trump last term মধ্যে একটা তারা পাশাপাশি বসে যে কথা বলতেছিল, সে বলতেছিল this is my favorite dictator. So obviously the same person and Donald Trump coming back to the position. So not great deal এখানে change হয়েছে, the submission remains. But Egypt again, পালেস্তিনিদেরকে চাইবে না for the same reason. তাদের দেশের মধ্যে চাইবে না। বাট ওই the thing যেটা আমেরিকা যেটা চাইতেছে, তা কি আমি যেটা বুঝলাম বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস্ট এবং ওই অঞ্চলের ইসলামিক পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের মানে স্টেটমেন্ট থেকে, যে যদিও আমেরিকা বলতেছে যে গাজা তারা নিয়ে নেবে, ফিলিস্তিনদেরকে এখানে উৎখাত করে ফেলবে, গাজার মধ্যে কেউ থাকবে না, ওয়েস্ট ব্যাংক হয়তো নিয়ে নিতে পারে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প বলছে যে নিয়ে নেবে কিনা নিয়ে নেবে, এটা এখনো ক্লিয়ার উত্তর দেয় নাই। ওয়েস্ট ব্যাংকের মধ্যে তার শুরু করছে, তাই না, সিজফায়ারের পরে। যেটা মানে ইসলামিক পলিটিক্যাল অ্যানালিস্ট যাদেরকে আমি ফলো করি, তারা বলতেছেন যে এটা তারা ওই যে বার্গেনিং যেটা চলতেছে আরব রুলারদের সাথে, যেটা থেকে আমেরিকা একটু বেশি চাইতেছে। Do you see that? You know, you give more investment, more money, এই সবগুলা যে মেসেজগুলো সৃষ্টি হয়েছে এগুলোকে সর্ট আউট করার জন্য, or normalizationের জন্য you compromise more. Do you see that? So it's a pressure, আরব রুলার মুসলমান রুলারের উপরে এক্সট্রা প্রেশার, যে either you lose পুরো গাজার পপুলেশন, ওয়েস্ট ব্যাংক, এটা ইসরায়েল চাইতেছে। এখন তাদেরকে থামায় রাখতে গেলে
আই নিড টু গিভ সামথিং এলস তাদেরকে, আমি চিনতে হবে আমেরিকা এনাদার অফার টেবিলে নিয়ে আসবে। তখন আরব রুলাররা তাদের আগের এগ্রিমেন্ট যেটা, এটা থেকে অল্প কিছু পাওয়া আরো একটু কিছু আরো বেশি কিছু টেবিল কম্প্রোমাইজ নেওয়া। আর এটাই হইতেছে মানে আল্লাহর সুন্নত, যে যখন আল্লাহ সুন্নত বলেন যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার দিনকে সামান্য গেইনের জন্য, অর্জনের জন্য বিক্রি করে দিও না। এই পথে গেলেই শুধু লাঞ্ছনা ছাড়া কিছুই নাই। ডু ইউ সি? সো এভরি টাইম তারা একটা বাহানা নিয়ে আসবে এন্ড আপনি শুধু সমঝোতার মধ্যে দিয়ে যেতে হবে। ডু ইউ সি? এন্ড আই থিঙ্ক দিস ইজ হোয়াট ইটস নট ইম্পসিবল যে তারা গাজাকে মানুষকে রক্ষা করতে পারবে না, বিকজ তারা আগে করেছে, নাকপার সময় করেছে, 1973 সালে তারা করেছে ইজিপ্ট এবং সিরিয়া যে যুদ্ধ ছিল ইসরায়েল সেটার পরে। সো ইটস নট লাইক এটা হয়নি অতীতে, সো এটা হতে পারে, বাট অবভিয়াসলি তারা এটা আমরা নেক্সট পয়েন্টে বলবো যে আমেরিকার জন্য এটা একটা রিস্ক অ্যাসেসমেন্ট, যে এটার কনসিকুয়েন্স কি হতে পারে, not from the Arab and Muslim rulers, but Arab Ummah, especially Gulf, Syria উম্মার পক্ষ থেকে কি হতে পারে, এই রিস্ক অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করবে যে তারা আসলে এটা এই গাজার যে ডোনাল্ড ট্রাম্পের যে প্ল্যান এটা এক্সিকিউট করবে কিনা না। ইন্টারেস্টিং। সো আই থিঙ্ক আপনি ক্লারিফাই করলেন যে ফার্স্ট তিনটা পয়েন্ট আমরা যেটা বললাম যে আসলে প্ল্যানটা কি এখানে আমেরিকার, এবং এই প্ল্যানটা কি জাস্ট ডোনাল্ড ট্রাম্পের না, এটা তাদের হিস্টোরিক প্ল্যান, লেগেসি দ্যাট হ্যাজ বিন কন্টিনিউইং, যে তারা এখানে ব্রিটিশ এবং মিডল ইস্টের মধ্যে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ যে ইনফ্লুয়েন্স আছে এটাকে উৎখাত করে কোট অন কোট আপনি যেভাবে স্টেবিলিটিকে ডিফাইন করছেন যে ওই স্টেবিলিটি এখানে নিয়ে আসতে চায়। দ্বিতীয়ত আপনি বললেন যে ইসরায়েলের এখানে কি প্ল্যান আছে, এই নর্মালাইজেশন প্ল্যান আসার আগে ইসরায়েল কি চায় গাজার মধ্যে এবং ওয়েস্ট ব্যাংকের মধ্যে, এবং ফাইনালি আই থিঙ্ক উই ডিসকাস যে মুসলিম রুলাররা কি রোল প্লে করতেছে, তাদের সাথে কি ধরনের চুক্তি হইতেছে। সো ফাইনালি only natural as Muslims আমরা চিন্তা করি যে এখানে আমাদের কি বলা উচিত, what should we do as Muslims globally in the Muslim land as well as in the West, the Muslims that live in the West or in general, আমাদের কি রোল হওয়া উচিত, আমরা কি করতে পারি এই ব্যাপারে, যেটা আপনি বললেন যে Donald Trump is testing the water. So what sort of reaction should we show and what sort of action should we carry? So I mean, subhanallah, the situation যেটা মুসলমান উম্মার স্পেশালি মিডল ইস্টের মধ্যে বা গাজার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে, এটা খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশন মুসলমানদের জন্য, খুব একটা ডার্ক একটা পিরিয়ড, যে সেখানের মধ্যে মানে টানজিবল কোনো হোপ আমরা দেখি না, কোনো আশা, আমরা যেমন আশা কোনো বাতি আমরা দেখতে পাচ্ছি না ওইখানে। প্রথমত এটা বলিনি যে কেন আমি বলতেছিলাম যে তারা হয়তো এই প্ল্যান এক্সিকিউট না করতে পারে, যে গাজার বাসিন্দাকে উৎখাত করে এখানে যে মিডল ইস্টার্ন রিভিয়ারা বানানো, এটা না হতে পারে, কারণ আমেরিকার সবসময় ভয় ছিল এই অঞ্চলের মুসলমানদের ইসলামের প্রতি যে তাদের অগাঢ় ভালোবাসা এবং যে আনুগত্য এটার প্রতি, স্পেশালি তাদের ভয় ছিল সিরিয়ান মুসলমানদের প্রতি। আমরা গত পডকাস্টে বলছিলাম যে হেনরি কিসিঞ্জার বলেছিল যে 1973 সালে সিরিয়ান যুদ্ধের পরে ইজিপ্ট নর্মালাইজ করে ফিরেছিল সেই তখনই, যখন সানাই মাউন্ট এরিয়া তখন দিয়ে তারা ইসরায়েলের সাথে চুক্তি করে নিয়ে আসে, বাট সিরিয়ানরা করে নাই, ইভেন আন্ডার হাফিজ আল আসাদ। হেনরি কিসিঞ্জার বলছিল যে সিরিয়ান পপুলেশন সাফিসিয়েন্টলি কলোনাইজড হয় নাই, এবং তারা তাদের একটা মানে ইসলামিক যে জিল, তারা ওই আমাউইয়া পিরিয়ড থেকে, উমাইয়াদের পিরিয়ড থেকে তাদের যে মনোভাব, যে ইসলামের সুপ্রিমেসিমের যে মনোভাব, ওই মনোভাবটা ধরে রাখছিল। এবং এটা আমেরিকা, হেনরি কিসিঞ্জার বলছে 1973-তে এটার প্রতিফলন আমরা দেখছি 2011 আরব স্প্রিং এর পরে। সবাই তাদের আরব বসন্তের করিডোরে ঘরে চলে গেছে, তারা কিন্তু যায়নি। দেখুন যে তারা বাশার আসাদকে টপল করছে। অবভিয়াসলি এখন তারা একটা সুযোগ এর মধ্যে আসছে যে মানে খুবই একটা দুর্বল পয়েন্টের মধ্যে, এবং আমি যাদের যে অ্যানালিস্টদেরকে ফলো করি তারা বলতেছেন যে আমেরিকার চোখে সিরিয়ান পপুলেশন মানে তাদেরকে ইনাফ পানিশমেন্ট দেওয়া হয়েছে তাদের ইসলামের প্রতি যে অগাঢ় ভালোবাসা এবং আনুগত্য দেখানোর কারণে, এবং এটা থেকে তারাও ধরে নিতেছে যে তারা একটা শাস্তি পেয়েছে এই ওয়ার্ল্ড অর্ডারের বিপরীতে গিয়ে ইসলামের ধরে রাখার জন্য। আর এতদিন পরে তারা একটা মানে নিঃশ্বাস নিতে পারছে। নাও আমেরিকা প্লেইং আ গেম, এই যে আমরা তোমাদেরকে ব্রিদিং স্পেস দিছি, এটাকে তোমরা বেশি ভালোবাসো নাকি এবং
আমেরিকা মনে করতেছে যে এইটাই হচ্ছে সঠিক সময় যদি মিডল ইস্টকে আবার রিশেপ করতে হয় আর ইসরায়েলকে আবার স্টেবিলাইজ করতে হয়, ইসরায়েলকে যা দেয়ার দিয়ে দিতে হয়, এটাই সঠিক সময়। এখন তো রাশিয়া হয়ে গেছে খুবই কর্নেট ইউক্রেন নিয়ে, তার ওইখানে নাক গলানোর সময় নেই। ইউরোপ হয়ে বেঁচে আছে আমেরিকার আশ্রয়ে, ইউরোপের ওইখানে ইনফ্লুয়েন্স করার কোনো ক্ষমতা বা এখন মানে সাহস নেই আমেরিকার উপরে। আর সিরিয়ানরা মাত্র ঘরে ফিরছে, তাদের হয়তো সেই রুচি এখন নেই, এনার্জি নাই জয়সি। সো আমেরিকা মনে করছে এটাই সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে কারো মানে হস্তক্ষেপ ছাড়া নিজের মতো করে মিডল ইস্টকে আবার সাজানো এবং ইসরায়েলকে একটা ফুলি ফ্লেশড রাষ্ট্রে নিয়ে আসে। সো ডোনাল্ড ট্রাম্প is throwing some rhetoric to test the water, যেখানে কি হবে। No one is a threat. আমেরিকার জন্য only threat হইতেছে মুসলিম উম্মাহ, particularly আরব মুসলিম এবং সিরিয়ান মুসলিম। So I think it goes back to the ummah, us. It depends on us. Now, we are very much একটা হেল্পলেস অবস্থার মধ্যে আছি, একটা অসহায়তার মধ্যে আছি। আর I think এইখানে আমাদের যে মুসলমান উম্মার জন্য যে বার্তা, এটা বদলায় না। আমরা যেভাবে গতবার বলেছি যে আল্লাহর সুন্নাহ হচ্ছে যে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ একটা দরজা খুলেন যেখানে কোনো দরজাই ছিল না। And again, আমি যেহেতু গত থেকে বললাম অনেক কিছু, আমি বলতেছিলাম যে ওই ডক্টর জিলানি, মোহাম্মদ আল মাকাউই, জর্ডানিয়ান ইসলামিক স্কলার এবং কম্পিউটার সায়েন্টিস্ট, উনি একটা বক্তব্য বলেছিলেন যে এই যখন সব দরজা বন্ধ হয়ে যায় বাট আপনি আল্লাহর কাজে নিয়োজিত থাকেন, আল্লাহর জন্য কাজ করতে থাকেন, আর আপনি মানে কাফির পরাশক্তির সম্মুখীন হন, তখন আল্লাহর নিজস্ব শক্তি দুনিয়ার মধ্যে সেন্ড করেন। And it's a fascinating example. And he said it happened twice in the Sirah. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে দুবার হয়েছিল। এক হয়েছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যাচ্ছিলেন, আর কিছু বদরের যুদ্ধে। Let's take the example of বদর। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সাহাবী নিয়ে 1000 সৈন্যের সাথে যুদ্ধ করতে চান। এটা ছিল মানে নির্ঘাত আত্মহত্যার মতো। বাট যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে আল্লাহর কাজে নিয়োজিত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানগণ কুরাইশি পরাশক্তির সম্মুখীন হয়েছিলেন, তো তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে একটা ঘোড়া ছিল, one cavalry, whereas they came with 100 horsemen. তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ইনফ্যাক্ট এটা কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে উনি জিব্রাইলকে দ্বারা 1000 ফেরেশতার সৈন্য দুনিয়ার জমিনে পাঠান। ইভেন দো একজন ফেরেশতাই যথেষ্ট হইতো, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন just to comfort your heart, O Prophet Muhammad sallallahu alaihi wasallam. You see, one would have been far sufficient, but just to comfort your heart, I sent Jibrail, and along with him 1000 of the angels as soldiers. Do you see? And he gives this example, look, Dr. Mautawai gives this example আর কি, উনি বলছেন যে যখন we realize that আমাদের পিছনে কোনো শক্তি নাই, পরাশক্তি দূরের কথা, কোনো শক্তি নাই, আমাদের কোনো মানে ফেস করার মতো কোনো অ্যাবিলিটি নাই, শক্তি নাই, বাট আমাদের এজেন্ডা আছে, আল্লাহর এজেন্ডা, আমাদের পরিকল্পনা হচ্ছে আল্লাহর পরিকল্পনা, এটা আমরা বাস্তবায়নে থাকি। জাস্ট লাইক গাজার মুসলমানরা, তারা বলতে ছাড়বে না, গাজার থেকে যাবে না, যখন এটা বিয়ামিজ আল্লাহুল খাবিস মিনাত তাইয়্যিব, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবিস এবং তাইয়্যিব, পবিত্র এবং অপবিত্রদেরকে ক্লিয়ার করে দেবেন, এটা পৃথক করে দেবেন, এবং আমরা জানবো যে আমাদের সাথে বিন সালমান নেই, আমাদের সাথে খোমেনি নেই, আমাদের সাথে এরদোগান নেই, আমাদের সাথে সিসি নেই, আমাদের সাথে কুনকুম স্কলার নেই। যখন এটা পৃথক হয়ে যাবে, আমরা দেখবো যে আল্লাহ ছাড়া মুসলমানদের উম্মার মধ্যে যারা সিনসিয়ার এরা ছাড়া আমাদের কিছুই নেই। আর তখন আমরা এই সংগ্রামের মতো থাকবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার নিজের পরাশক্তি আমাদের জন্য পাঠাবেন। আর ওই সময়ে আসে হইতেছে ভিক্টরি, আর ওই সময় বোঝা যায় যে কে নিয়ন্ত্রণে আছেন দুনিয়ার। বিকজ আমাদের যে ভিক্টরি আসতে হবে, এই ভিক্টরি কিন্তু কোনো মুসলিম শাসকের ক্রেডিটে যাইতে পারবে না, দিস উড বি রং। নেক্সট যে মুসলমানদের যে সঠিক যে
বা আসল যে বিজয়, এটা আসার পরে এরদোয়ান বলতে পারবে না যে আমার কারণে এটা হয়েছে। প্রিন্স আমার বলতে পারবে না যে আমার কারণে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will not allow anyone to hijack the real victory of this ummah. এইটার ক্রেডিট শুধু আল্লাহর কাছেই যাইতে হবে। And I really like this analogy because this is what we need. আমাদের উম্মার দরকার বোঝার যে ভিক্টোরি আসতেছে তা একমাত্র আল্লাহর কাছ থেকে আসতেছে, আর যখন আসবে এটা আমরা শুধু আল্লাহকেই আমরা বলবো আলহামদুলিল্লাহ, নট টু জৌলানি, আবু মোহাম্মদ জৌলানিকে আমরা বলবো না যে না মাশাআল্লাহ তার, nobody, we only say alhamdulillah, শুকর to Allah. And this is going to only happen when the ummah realize যে আমাদের আর কোনো জায়গায় যাওয়ার নাই, অসহায়ত্বের চরম পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি, বাট আমরা ছাড়বো না, আমরা এই সংগ্রাম ছাড়বো না, আমরা এই মাঠে থাকবো, আমরা কাজ চালিয়ে যাবো। আর এই সময় হইতেছে আমাদের ইমানের পরীক্ষা, এই সময় হইতেছে আমাদের ধৈর্যের পরীক্ষা, আর এই সময় হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুসলমানদের হাত দিয়ে, মুমিনদের হাত দিয়েই কাফির সাম্রাজ্যবাদীদের পতন ঘটাবে। হয়তো একটা জিনিস আমি এখানে অ্যাড করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষেত্র সৃষ্টি করে দেন। দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন এবং ওনার ইসলামিক রাষ্ট্র যখন উনি প্রতিষ্ঠা করছিলেন, তখনকার সময়ে এই একই সময়ে রোমান সাম্রাজ্য এবং পার্সিয়ান সাম্রাজ্য নিজেদের মধ্যে একটা ফিজিক্যাল যুদ্ধের মধ্যে ব্যস্ত ছিল। সো আল্লাহ একটা ক্ষেত্র সৃষ্টি করে দিয়েছেন যে তাদের ওই মানে ফুরসাত ছিল না দেখা যায় ওইখানে কি করতেছে। আমরা দেখতে পারি যে 2007-এ যে ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসের মাধ্যমে, রিসেশনের মাধ্যমে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকান ডলারের পতন ঘটে, কিভাবে আমেরিকার একটা ধস নামে দিয়েছি। বাট ইভেন রিসেন্টলি আমরা দেখছি যে ইভেন আমেরিকান ইন্টারনাল এর মধ্যে ডিস্ট্রাকশনের মধ্যে, ফর এক্সাম্পল ব্ল্যাক লাইফ ম্যাটার যে রায়েট গুলা তারা ঘটে গেছে বিভিন্ন সময়। ইভেন ডোনাল্ড ট্রাম্পের লাস্ট প্রেসিডেন্টের এন্ডের দিকে তাদের আমেরিকা ওয়াজ divided, you see. So even কারো ইন্টারভেনশন ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষেত্র সৃষ্টি করে দিতে পারেন। ফর এক্সাম্পল ইউক্রেন ওয়ার চলতেছে, চায়নার রাইজ হইতেছে, ইউরোপ চাইতেছে যে আমেরিকার সাথে যেন একটা হার্ড স্ট্যান্স নিতে পারে, এই সুযোগ তারা চেষ্টা করতেছে। রাশিয়া অবভিয়াসলি চেষ্টা করতেছে বের হয়ে আসতে পারে কিনা না। All of this, the world is going through a boiling point. America is not the superpower because সে তার শক্তির একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছেছে। It's not because of that. আমেরিকা এত পাওয়ারফুল বিকজ বাকি সবাই উইক হয়ে গেছে। It's not the other way around. Yeah? Exactly. America is actually, compared to other times, is at a very weak stage. But আমেরিকাকে এত পাওয়ারফুল দেখায় বিকজ বাকি সব যারা ছিল এদের শক্তি অলরেডি কমে এসেছে। Do you see? And this is the reality. And দুনিয়ার মধ্যে রাজনৈতিক অরাজকতা জায়গায় জায়গায় চলতেছে, অর্থনৈতিক যে ডিসক্রিমিনেশন জায়গায় জায়গায় চলতেছে, মানুষের যে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় শাসকদের প্রতি অনাস্থা জায়গায় জায়গায় চলতেছে। সো ওয়ার্ল্ডের মধ্যে যে ন্যায় বিচার, সমতা, এগুলো কোনো জায়গায় নেই। সো মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমেরিকার, ইভেন মুসলমান না, আমেরিকা অন্য মানুষরা বুঝতে পারছে যে আমেরিকা এখানে কিভাবে মানে পুরোনো কলোনিয়ালিজম নিয়ে আসতে চাইতেছে গাজা নেওয়ার জন্য। And people know that there is no আদর্শিক যে রাষ্ট্র ব্যবস্থা, there is nothing like that. Do you see? So there is an appetite. ওয়ার্ল্ডের মধ্যে একটা ক্ষুধা আছে যে একটা ভালো একটা ব্যবস্থা, ন্যায়পূর্ণ একটা ব্যবস্থার জন্য। পুরো মানুষ সভ্যতার মধ্যে আজকে একটা অনীহা রয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অর্ডারের প্রতি, এবং মানুষ ফেডা রাষ্ট্র বা রাষ্ট্রের শাসকদের প্রতি, কারো আস্থা নেই এদের প্রতি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে একটা ক্ষেত্র সৃষ্টি করতেছেন। Do you see? It could be that the American world order might collapse by itself. Do you see? যেটা করতে হবে যে আমাদেরকে এই সংগ্রামের মধ্যে থাকতে হবে, আর আমাদের এই ইমানি পরীক্ষাটার মধ্যে আমরা এটাকে পাস করতে হবে। ইনশাআল্লাহ এই ক্ষেত্রে যেটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা শুধু ঘরের মধ্যে নামাজ পড়ে ইবাদত করে তাহাজ্জুদ করে আর দোয়া করে চললে হবে না। আমরা যেভাবে গাজার মুসলমানরা প্রতিনিয়ত তাদের রক্ত এবং তাদের জানমাল সব দিয়ে আল আকসা টিকিয়ে রাখতে করছে, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের রক্ত, আমাদের জান, আমাদের মাল,
আমাদের ক্যারিয়ার, এই সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তখনই আমরা বলতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে আল্লাহ বিজয় আসুক আর না আসুক, ওই সময় কিন্তু আমি সংগ্রামের মধ্যে ছিলাম, আর এই কারণে আমাদেরকে ক্ষমা করে দাও আর আমাদেরকে তোমার জান্নাতে প্রবেশ করার অনুমতি দাও। আর এইভাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিজয় আমাদের কাছে আসবে। লাস্ট টাইম আমি একটা আয়াত বলেছিলাম, বাট আই রিমাইন্ড ইট अगेन। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন যে আল্লাহর সুন্নাত হইতেছে, আল্লাহ বলেন যে হাত্তা ইযা ইসতাইআসা আর-রুসুল, যখন রসুল, এটা হচ্ছে বহুবচন রাসূলের। সো আল্লাহ বলছেন যে হাত্তা ইযা ইসতাইআসা আর-রুসুল, যখন রাসূলরা নিরাশ হয়ে যান, ওয়াযান্নু, এবং এযান্নু again এটা বহুবচন, ওয়াযান্নু, এবং তারা ধরে নিয়েছেন আন্নাহুম ক্বাদ কুযিবু, যে তাদেরকে মানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাদের আর কোনো they've been rejected altogether. Do you see? ক্বাদ কুযিবু। Again you can see আল্লাহ রাসূল, আমাদের রাসূলের কথা বলছেন না, প্রত্যেক রাসূল এমন একটা পর্যায়ে আসছেন যে ইস্তাইআসা, তারা ভাবছেন যে আর কোনো নিরাশ হয়ে গেছে, ওয়াযান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু, এবং তারা ধরে নিয়েছেন যে তাদের কেস ক্লোজ হয়ে গেছে। জাআ নাসরুনা, ওই সময়ে আমাদের সাহায্য আসে। And this is why I think we need to be hopeful, because আমরা ফিনিশ লাইনে চলে আসি। It's like আমাদের জন্য life and death now. But the promise is এই উম্মাহ রোগাক্রান্ত হইলেও এই উম্মার মৃত্যু করবে না। অন্যান্য সব সিভিলাইজেশন রোগাক্রান্ত হয়ে মরে গেছে, এই উম্মাহ the only civilization যেটা রোগাক্রান্ত অবস্থায় আবার একটা শক্তিশালী জায়ান্ট হিসেবে ফিরে আসবে। So it's like আমরা এখন আইসিইউতে আসি, this is the last day to bounce back. Do you see? And because of all these things, I think ummah needs to be hopeful, and this is the time to, I think, accelerate our activism and our commitment to the deen, inshallah. And whatever the result, আমি দেখি আর না দেখি, এই সময়ে আমি কোন জায়গায় ছিলাম, this will be something important on the day of judgment. Do you see? If I see a victory, alhamdulillah. If I don't see a victory, still alhamdulillah. Allah subhanahu wa ta'ala বলছেন যে ইহদাল হুসনাইন, হয় দুই হুসনাইন, দুই বিউটির এক বিউটি, ওয়ান হয়তো আমরা বিজয় পাবো যেটা আমরা চাই, আলহামদুলিল্লাহ, না হইলে আমরা এই সংগ্রামের মধ্যে মৃত্যুবরণ করবো। This also is a win for us. So inshallah, this is what we need to do. I think as ummah we learned a great lesson, যে আমরা মুনাফিক থেকে মুমিনদেরকে চিনছি, especially Arab, Middle East, new Middle East plan থেকে it becomes more clear, and King Abdullah থেকে আরো clear হয়, and this is the reality for all the rulers. So we learned a huge lesson যে ইসলাম কোন জায়গায় আর কুফর কোন জায়গায়, মুসলিম কোন জায়গায় আর কাফের কোন জায়গায়, মুনাফিক কোন জায়গায় আর মুমিন কোন জায়গায়। So এই clarification was very much important মুসলিম উম্মার জন্য। Now we just need to work amongst ourselves, আমাদের উম্মার মধ্যে, and ইনশাআল্লাহ ধৈর্যের সাথে কাজ করে যাওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের অপেক্ষা করা, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ফর ইলাবোরেটলি আপনি ডিসকাস করার জন্য যে এই ক্রান্তিকালে আমরা মুসলমান হিসেবে কি করতে পারি, আমাদের কি করা উচিত। What I understood যে not to compromise with the message of Islam at the climate, আমরা যখন কথা বলতেছি we see many leaders of the Muslim Ummah. Obviously আমরা বাংলাদেশের কনটেক্সে আজকে বেশি কথা বলি নাই, in বাংলাদেশ অবশ্যই আমরা দেখতেছি যে এমন একটা কনটেক্সের মধ্যে so-called মুসলিম লিডার্স তারা বলতেছে যে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করতে বা তাদের রাজনৈতিক পতাকা উত্তোলন করতে এছাড়া অন্য কোনো পতাকা উত্তোলন করতে না। This exposes people যে কারা সত্যের পথে কারা দিনের পথে। So the reason I bring it up is not to compromise Islam and not to be scared about raising the concerns of Islam, when you're raising your voice for the principles of Islam. So once again, Jazakallah khairan, maybe হয়তো আমাদের জন্য বেনিফিশিয়াল হবে যদি আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের যে রিজনাল পলিটিক্সে সেম ভাবে আমেরিকার যে ইনফ্লুয়েন্স বা এই ব্যাপারে আরেকদিন কথা বলতে পারি। সো দ্য ইনভিটেশন ইজ ওপেন, আপনি যখন টাইম হবে ইনশাআল্লাহ উইল সিট ডাউন এগেইন, আমরা এই ব্যাপারে আরেকটু যদি কথা বলি, হয়তো আমাদের অঞ্চলের মানুষ, বাংলাদেশের মানুষ উইল বি বেনিফিটেড ফ্রম দিস। সো ওয়ান্স এগেইন জাযাকুমুল্লাহ খাইরান ফর ইওর টাইম টুডে। জাযাকুমুল্লাহ খাইরান। দর্শক, আজকে আমাদের এই পর্বে আমার সাথে থাকার জন্য আশা করি আপনারা এই পর্ব থেকে বেনিফিটেড হবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের নেক্সট পর্ব দেখার জন্য। আমাদের প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সংযুক্ত থাকবেন এবং আপনাদের প্রশ্ন এবং কমেন্টগুলি তুলে ধরবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন এবং সেই কমেন্টগুলোকে অ্যাড্রেস করার জন্য।
সত্য এবং ইসলামের পথে আমরা একসাথে অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।